অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ইতিমধ্যে আমাদের 4টি অধ্যায় সম্পূর্ণ হয়েছে। আজকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল ক্লাসের পঞ্চম অধ্যায় থেকে শুরু করব। তো পঞ্চম অধ্যায়ের যে আছে এটা হচ্ছে কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল সার্কিটস। আমরা যদি বাংলায় বলি যে ইলেকট্রিক্যাল সার্কিটের সম্পর্কে ধারণা। তো সার্কিট কি আমরা আগে এটা বলবো। তো সার্কিট বলতে আমরা বুঝি যে কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে সার্কিট বলে। তাহলে কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথ তার মানে বোঝা যাচ্ছে যে অসম্পূর্ণ পথ হলে হবে না, এটা কি একটা বদ্ধ একটা পথ হইতে হবে। তো সেখান থেকে আমরা সার্কিটের যে কিছু এলিমেন্ট লাগবে, যে একটা সার্কিট হইতে হলে কি কি এলিমেন্ট লাগবে। প্রথমে আসো আমাদের যে একটা ভোল্টেজ সোর্স। তো সোর্সটা কি? সোর্স হচ্ছে একটা উৎস। উৎস বলতে আমরা বুঝি যে পাওয়ারের উৎস, বিদ্যুতের উৎস। সেইখানে বিদ্যুতের উৎস বলতে আমরা জানি যে আমাদের একটা ব্যাটারি হইতে পারে, একটা জেনারেটর হইতে পারে। তারপরে আমরা এই সোর্সের পরে যেটা দেখবো আমরা রক্ষণ যন্ত্র। রক্ষণ যন্ত্র মানে হচ্ছে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন ঘটবে তখন সে ওই অনাকাঙ্ক্ষিত অবস্থায় সে সার্কিটটাকে বিচ্ছিন্ন করে টোটাল সার্কিটটাকে নিরাপদ রাখবে, তাকে বলা হয় রক্ষণ যন্ত্র। রক্ষণ যন্ত্র হিসেবে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেটা হচ্ছে ফিউজ, তারপর হচ্ছে সার্কিট ব্রেকার। তারপরে আসো যে আমাদের কন্ট্রোলিং ডিভাইস। কন্ট্রোলিং ডিভাইস কোনটা? কন্ট্রোল ডিভাইসটা হচ্ছে যে আমরা আমার ফ্যান, লাইট, এটাকে আমরা কোনটা দ্বারা নিয়ন্ত্রণ করি, মানে অন অফ করি কোনটা দ্বারা, সেটাকে বলা হয় তার কন্ট্রোলিং ডিভাইস। যে কন্ট্রোলিং ডিভাইস হিসেবে আমরা ব্যবহার করি কি সুইচ। তারপর হচ্ছে লোড। লোড মানে কি আমরা যদি বাংলায় বলি এটা বোঝা, তাহলে এখানে ইলেকট্রিক্যাল সার্কিটের বোঝাটা কি বা লোডটা কি? আমরা জানি যে বিদ্যুৎ দ্বারা আমরা বিভিন্ন ইকুইপমেন্ট পরিচালনা করি। তাহলে আমার যেমন লাইট, ফ্যান, টিভি, এই সবই ফ্রিজ, এই সবই কি এক একটা লোড, কারণ এগুলো কি বিদ্যুৎ কনজিউম করে। তো এখন আমার হাতে সোর্স আছে, কন্ট্রোলিং ডিভাইস আছে, রক্ষণ যন্ত্র আছে। কিন্তু যদি আলাদা আলাদা থাকে অবশ্যই কি হবে না, কোনটার সাথে সংযোগ হবে না। সেই ক্ষেত্রে আমি যদি টোটালটাকে সবগুলোকে আবদ্ধ করতে চাই আমার কি লাগবে? কানেক্টিং ওয়্যার বা তার। এই কানেক্টিং ওয়্যার বা তারটাকে যেটাকে আমরা বিভিন্ন পরিবাহী নামে বলে থাকি। তাহলে এখানে পরিবাহী হিসেবে আমরা কি ব্যবহার করি? আমরা আর আগে পড়াশোনা করেছি এই বিষয়ে যে তামা, তারপরে অ্যালুমিনিয়াম, এই জিনিসগুলোকে আমরা পরিবাহী হিসেবে ব্যবহার করি, যেটাকে আমরা তার বলে থাকি। তাহলে আমরা এখানে দেখি একবার যদি দেখি যে এক নম্বরে বিদ্যুতের উৎস হচ্ছে ব্যাটারি, জেনারেটর, রক্ষণ যন্ত্র কোনটা ফিউজ, সার্কিট ব্রেকার। তারপর হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস হিসেবে আমরা ব্যবহার করি সুইচ। তারপর লোড, লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি ইত্যাদি হতে পারে। পরিবাহী তামা, অ্যালুমিনিয়াম। তাহলে এখন যদি আমরা একটা জিনিস দিই, সাপোজ মনে করি এটা হচ্ছে আমার মেইন সোর্স। তাহলে এখানে যদি আমরা ব্যাটারি পরিবর্তে এরকম অনেক সময় দেখিয়ে থাকি, এটা কিসের চিহ্ন? এটা একটা ব্যাটারির চিহ্ন। সাপোজ মনে করি এখানে 10 ভোল্ট। 10 ভোল্ট মানে হচ্ছে এখানে এটা প্লাস, এটা যদি আমরা মাইনাস করি তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো কি 10, আর এই পয়েন্টটা মানে কি 0। তাহলে দুইটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত? 10 মাইনাস 0, তাহলে কত হয় 10। তখন আমরা এটাকে বলি একটা 10 ভোল্টের সোর্স। দেখো এই যে সোর্সের সাথে আরআরইতে কি হচ্ছে না কানেকশন আছে, সোর্সের আরআরইতে। তাহলে এখন যদি কোনো কারণে আমি পরিবাহীটাকে এখানে কেটে দিই, এখানে মনে করো কাটো, তাহলে এটাকে আমরা সার্কিট করতে পারবো না। কেন? কারণ এটা বদ্ধ পথ না, কারণ আমার এখানে বিদ্যুতের সোর্স আছে, রক্ষণই আছে, কিন্তু আমার এদিক কি হবে না, কারেন্ট পরিবহন হবে না। তখন আমরা এটাকে একটা সম্পূর্ণ সার্কিট বলতে পারবো না, কারণ এটা বিচ্ছিন্ন বা ওপেন সার্কিট হিসেবে বলতে পারি। তাহলে এই ধরনের যে আমরা যে লোড ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে, সেই লোড অনুযায়ী সার্কিটকে আমি কিভাবে কানেকশন দেব তার উপর ডিপেন্ড করে আমরা সার্কিটকে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা বলি যে সার্কিট প্রধানত দুই প্রকার। তাহলে যথা এক নম্বরে আমরা বলতে পারি সিরিজ সার্কিট, তারপরে দুই নম্বর হচ্ছে আমাদের প্যারালাল সার্কিট। তাহলে এই যে সিরিজ এবং প্যারালাল সার্কিট বলবো আমি কিসের উপর নির্ভর করে বলবো? তাহলে আমরা এখানে একটা সার্কিটের প্রাণ কেন্দ্র হচ্ছে কি তার
বিদ্যুতের উৎস বা যেটাকে আমরা সোর্স বলি, সেটা ব্যাটারি হইতে পারে, জেনারেটর হইতে পারে। এবং আমাদের যে বৈদ্যুতিক লাইনগুলো আছে ওখানে কি আসতেছে, ওখান থেকে কিন্তু ওই বিদ্যুতের যে পাওয়ার স্টেশন ওখান থেকে কি বিদ্যুতের সোর্স, ওই সোর্স থেকে আমাদের বিদ্যুৎটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সিরিজ সার্কিটটা যদি আমরা দেখি, সাপোজ আমার কাছে তিনটা রেজিস্টার যদি দিলাম, এটাকে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তো আমরা মনে করি এটা মার্ক করি, এইটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত, এরকম তিনটা R1, R2 এবং R3। তো শুরুতে যদি আমরা এই তিনটা লোডকে যদি আমরা সিরিজ সার্কিটে তৈরি করতে চলে কি করব? তাহলে আমরা এক নম্বরে দেখি কি সিরিজ সার্কিট। তাহলে মনে করো আমার একটা ব্যাটারি বা বিদ্যুতের উৎস, এই দুইটার আর প্রান্তে যদি আমরা পরপর সংযোগ করি, পরপর বলতে সাপোজ মনে করি এক নম্বরটাকে আমরা নিয়ে আসলাম, নাকি R1, এটার অবস্থান হচ্ছে R2, এটার অবস্থান হচ্ছে কি R3। তো দেখো এটা কি একটার পরপর একটা, এটার এক নম্বর প্রান্ত, এটার দুই নম্বর, এটার এক নম্বর, এটা দুই নম্বর, এক নম্বর, এটা দুই নম্বর প্রান্ত। তাহলে যদি আমরা এই একের সাথে দুই সংযোগ করি, এখানে সংযোগ করে দিই, আর এখানে শেষ প্রান্ত, এটা কি শেষ, তাহলে এই অংশটার সাথে আমরা কি করতে হবে, একটা সার্কিট তৈরি করতে হবে, একটা ক্লোজ পথ বানাতে হবে, কি দ্বারা, পরিবাহী দ্বারা। তাহলে দেখা এখানে R1, R2, R3 কিভাবে সংযোগ আছে, পরপর একটার পর একটা। এইজন্য এবং এখানে যদি আমরা এটাকে ভোল্টেজ বলি, তো কারেন্ট কি হবে, এদিকে প্রবাহিত হবে। এবং এখানে কারেন্ট চলাচলের পথ কয়টা, এই সোর্স থেকে যে একটা পথে যাবে, আবার এই সার্কেলটা কমপ্লিট করে আবার এখানে ফিরে আসবে। কারণ কারেন্ট কি কোথাও জমে থাকে না, কারেন্টের কাজ কি, যে সোর্স থেকে উৎপন্ন হয়ে আবার সোর্সে অবশ্যই ফিরে আসবে। তাহলে যে দিকে কারেন্ট চলাচলের পথ একটা, এইজন্য আমরা এটাকে বলি সিরিজ সার্কিট। আচ্ছা, এখন যখন মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তাহলে আমরা এটা যদি এখান থেকে বলি যে এই কারেন্টটা আছে, যেটা এটা সোর্স কারেন্ট, টোটাল কারেন্ট হচ্ছে I, তাহলে এটার মধ্যে যে কারেন্টটা যাচ্ছে এটাকে বলি আমরা I1, এখানে যে কারেন্টটা যাচ্ছে এটাকে বলি আমরা I2, এখানে যে কারেন্টটা যাচ্ছে কি I3। দেখো এই I1, I ইকুয়াল টু কি I1, I2, I3, তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাহলে আমরা বলতে পারি কি I ইকুয়াল টু I1, I2, I3। আবার এখানে ফিরে আসবে কি I, কারণ কারেন্ট সোর্স থেকে যতটুকু যাবে ঠিক ওই পরিমাণে কারেন্ট সোর্সে অবশ্যই ফিরে আসবে। এখন তাহলে এখানে যেহেতু আমার রেজিস্ট্যান্স আছে, এখানে আছে কি কারেন্ট, তাহলে আমরা ওহমের সূত্র পড়ে আসছি কি, ওহমের সূত্র আমরা পড়ছি যে ওহমস লতে আমাদের ছিল কি যে V ইকুয়াল টু I R। তাহলে V ইকুয়াল টু I R, তাহলে এখানে যখন আমার বিদ্যুৎ প্রবাহিত হবে, লোড থাকবে, তখন এখানে কি একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এখানে যে ভোল্টেজটা আছে এটার অ্যাক্রস, এটাকে আমরা বলতে পারি V1, এটা হচ্ছে V2, এটাকে বলতে পারি আমরা V3। দেখো আমরা একটু আগে তোমাদের 10 ভোল্টের একটা উদাহরণ দিয়েছি, যে একটা সোর্সের যদি 10 ভোল্ট হয়, এখানে 10, এখানে 0, তার মানে একটা সার্কিট যখন কমপ্লিট হয়ে আসবে, তার এক প্রান্ত সর্বোচ্চ থাকবে আর এক প্রান্ত কি 0, এই ডিফারেন্সের জন্য আমাদের কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে B যে ভোল্টেজটা সেটা বাদ হয়ে গেছে, এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়েছে, এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়েছে, এবং এখানে এই তিনটা ভোল্টেজ ড্রপের সমান কি B। তাহলে আমরা এখানে বলতে পারি যে V ইকুয়াল টু কি V1 প্লাস V2 প্লাস V3। আর এই যে সার্কিটটা আছে, আমরা যদি বলি এখানে একটা বাধা, এখানে একটা বাধা, এখানে একটা বাধা, তাহলে এখানে এই সার্কিট থেকে একটা জিনিস ফলো করতে, যে বাধাগুলো কি আলাদা আলাদা, এই বাধাটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। তাহলে কারণ কি কারেন্টের তিনটা বাধাকে অতিক্রম করতে হবে। তাহলে যদি আমরা এই সার্কিটের দুটো রেজিস্ট্যান্স বলি, তাহলে আর ইকুয়াল টু কি করতে পারি R1, R2 প্লাস R3। তাহলে এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস কি একটা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি। একটা সিরিজ সার্কিটের কি বৈশিষ্ট্য, কারেন্ট সমান ভোল্টেজ কি বাদ হয় বিভিন্ন প্রান্তে, আর তার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে সবগুলো রেজিস্ট্যান্সের যোগফলের সমান। একইভাবে যদি আমরা প্যারালাল সার্কিট দেখি,
প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এটা আমাদের সেই সোর্স। তাহলে এখানে যদি আমরা এক নাম্বারটা নিয়ে আসি দেখি R1 এটা হচ্ছে R2 এটা হচ্ছে আমাদের R3। এটা আমার এটা ছিল মনে করো এক নাম্বার প্রান্ত, এটা দুই নাম্বার, এটা এক নাম্বার, এটা দুই নাম্বার, এটা। তাহলে আমরা এই সোর্সের সাথে এগুলোকে কিভাবে যোগ করতেছি দেখো, প্রত্যেক আগে ছিল কি একটার পর একটা, আর এখন সবগুলো দ্বিতীয় প্রান্ত একসাথে, সবগুলো প্রথম প্রান্ত একসাথে। তার মানে সোর্সের সাথে প্রত্যেকটা কি প্যারালালে আছে, বা আমরা বলি সমান্তরাল আছে। যে সোর্সটা যে সমান্তরাল আছে প্রত্যেকটা কি আলাদা, তো সেইভাবে একইভাবে সমান্তরাল আছে। তাহলে আমরা যদি মনে করি R1 R3 এখানে না হয়েছিল, আমি এটাকে এখানেও লিখতে পারতাম, কারণ কি এখানে একটা সংযোগ। তাহলে তার এখানে যে এই পয়েন্টে যা হবে এই পয়েন্টে তাই হবে। তাহলে এখানে সোর্স আমরা ভোল্ট D এবং এখানে কারেন্ট যদি হয় মনে করো I, তাহলে এখানে আসার পরে দেখো এদিকে একটা পথ আছে, এদিকে একটা আলাদা পথ আছে। তার মানে এখানে প্রথমে যে আইটা কিছু এদিকে যাবে, তাহলে আমরা এটাকে বললাম I1। এখানে আসার পরে যে কারেন্ট আসে, এখানে কারেন্টটা কত I মাইনাস I1। তাহলে বাকি কারেন্টটা এই দিকে যাবে, তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে কি I2। তাহলে এখানে কারেন্টটা কত আমরা বলতে পারি I মাইনাস I1 তারপর I2, বাকি যেটা আছে না বলতে পারি আমরা I3। তাহলে এই কারেন্টে কয়টা ভাগ হয়েছে, এই কারেন্টটা আবার কি এখান থেকে চলে আসবে I1, এখান থেকে I2, এখানে I3 এসে আবার ঠিক এই পথে কত আসবে I। কারণ আমরা বলেছিলাম যে সোর্স থেকে যতটুকু কারেন্ট বের হবে সোর্সে ততটুকু কারেন্ট ফিরে আসবে, যেই পথেই হোক না কেন। আচ্ছা, এখন একটা জিনিস এখানে দেখো, যেখানে আইটা কিন্তু বাদ হয়ে গেছে, তাহলে আমরা এখানে বলতে পারি কি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে I = I1 + I2 + I3। কেন কি I এর এখানে ভিন্ন ভিন্ন পদ। আর যদি ভোল্টেজের ক্ষেত্রে বলি, তাহলে সাপোজ মনে করে এই অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে আমাদের V1, এখানে V2, এখানে V3। আচ্ছা দেখো তো এখানে এই পয়েন্ট কিন্তু আসলে একই পয়েন্ট, যেহেতু এটা কানেক্টিং ওয়্যার মাত্র। এই পয়েন্ট কি একই পয়েন্ট। তাহলে আমরা বলতে পারি না এই ভোল্টেজটা এখানে অ্যাক্রস হচ্ছে, এই ভোল্টেজ আবার এটার অ্যাক্রস, এটার অ্যাক্রস। তাহলে আমরা এখানে বলতে পারি কি V = V1 = V2 = V3। আচ্ছা, বাকি আরেকটা আমাদের এলিমেন্ট বাকি, সেটা কি রেজিস্ট্যান্স। দেখো আগে আমরা বলেছি যে সবগুলো বাধা যোগফলে কি টোটাল রেজিস্ট্যান্স, এখানে আমরা সেটা বলতে পারবো না। সাপোজ মনে করো কোনো কারণে যদি আমার এই রেজিস্ট্যান্সের মান কম হয়, এইগুলোর মান বেশি হয়, দেখি এদিকে বেশি কারেন্ট চলে আসবে, বাকি কম কারেন্ট এদিকে যাবে। একই যদি এখানে অন্য যে কোনো একটা মান যদি কম হয় আর একটা বেশি হয়, বেশিটার পথে কারেন্ট কম যাবে এবং কমটার দিকে কারেন্ট বেশি যাবে। এই যে ভিন্নতা, এই জন্য আমরা এটাকে টোটাল রেজিস্ট্যান্স এটাকে বলি আমরা সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় নিয়ম হচ্ছে যে আমি যদি R ইকুইভ্যালেন্ট বা সমতুল্য বলি 1/R ইকুয়াল হচ্ছে 1/R1 + 1/R2 + 1/R3। তাহলে এখন যদি আমি এটাকে একটু গুছিয়ে লিখি, এখান থেকে এই পাশটা লেখা যায় কি লসাগু নিলে R1 R2 R3, এটাকে ভাগ করলে এখানে কত আসে R2 R3 প্লাস এখানে আসবে R1 R3, এখানে আসবে R1 R2, কার মানে এটা 1/R ইউনিট। তাহলে এটা যদি আমরা একটু সাজায় উল্টাই দিই, লেখা যায় কি যে R = R1 R2 R3, এখানে লেখা যায় R1 R2 R2 R3 R1 R3। তাহলে এটা হচ্ছে এই যে তিনটা জিনিস, এই তিনটা হচ্ছে একটা প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বলতে পারি আমরা যে প্যারালাল সার্কিটের টোটাল কারেন্ট হচ্ছে কি তার ভিন্ন শাখা কারেন্টের যোগফল। প্যারালাল সার্কিটের ভোল্টেজ হচ্ছে প্রত্যেকটা প্রান্তে ভোল্টেজ কি সমান, এবং তার সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে তিনটা সমতুল্য রেজিস্ট্যান্সের সমান। তাহলে আমরা এখানে দুইটা বলছি, একটা হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য বলতে পারি, আরেকটা হচ্ছে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। এখন যদি আমাদের এরকম হয় যে কোন সার্কিটের সিরিজ না আবার প্যারালাল না, সেক্ষেত্রে আমরা কি করব? সাপোজ মনে করো এটাকে আমরা বলি মিক্সড সার্কিট বা মিশ্র সার্কিট। সাপোজ এখানে তিনটা প্রান্ত আছে, আমি মনে করি এটাকে R1, এটা আমার সোর্সের সাথে কিভাবে সিরিজে আছে, এখানে যে এটা চলে আসলো R2 আর এটা চলে আসলো কি R3। দেখো তো আগে কোনটার সাথে মিল আছে, এখানে সোর্সের সাথে যদি কারেন্ট এখানে যাবে, তাহলে এই কারেন্ট এই প্রান্তের কারেন্ট কি সমানই বলতে পারি আমরা, কিন্তু এইখানে সেটা আমরা কি হবে দুইটা প্রান্ত হয়ে যাবে। তারপর মনে করে এটাকে বলি আমরা I2 আর এটা হচ্ছে I3। তাহলে বলতে পারি I সমান I1, কিন্তু আমরা দেখো I1 টা এর দুটো ভাগ হয়ে
পেয়েছে, তাহলে একটা সার্কিটের মধ্যে দুইটা বৈশিষ্ট্য পরিলক্ষিত হচ্ছে, একটা কি সিরিজ বৈশিষ্ট্য, একটাকে প্যারালাল বৈশিষ্ট্য। এই জন্য আমরা এটাকে বলে থাকি মিশ্র সার্কিট বা মিক্স সার্কিট। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। তোমরা এই সিরিজ, প্যারালাল এবং মিক্স সার্কিট সম্পর্কে যে ধারণা পেয়েছো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবো। আমরা পরবর্তী ক্লাসে এই তিনটার অঙ্ক করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।